আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইনে লাইভ ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যে আছো। গত সপ্তাহে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র পড়াচ্ছি। দ্বিতীয় পত্রের একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হলো অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি আমরা শিখতেছি। অর্গানিক কেমিস্ট্রি থেকে আমি গত ক্লাসে তোমাদের নামগুলো শিখিয়েছিলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করছো কিনা বা কোনটা পারছো না, কোনো কমেন্টসে তোমরা করো না। আমি বলছিলাম যে একটু চেষ্টা করো, একটু কমেন্টস করো, সেটা পারছিলাম। যেহেতু কমেন্ট করো না, আমি ধরে নিয়েছি তোমরা পারছো হয়তো বা চেষ্টা করছো। তারপরেও বলি, যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্টস করো প্লিজ। তো আমরা সমানতা আজকে শিখবো হচ্ছে সমানতা ও এর প্রকারভেদ। এই টপিকসটা ইম্পর্টেন্ট। এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নামকরণ, কারণ যৌগ যুগে যদি তোমরা নামকরণ না করতে পারো তাহলে কোনো কিছু আগে করা সম্ভব না। এই জন্য নামকরণ একটু বাসায় প্র্যাকটিস করো। আর আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস করবো, সেটা হলো সমানতা কি। আমি লিখে দিয়েছি সমানতা ও এর প্রকারভেদ। অর্গানিক কেমিস্ট্রিতে এই সমানতার উপরে 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেন হয়ে থাকে, বা সিকিউ কোশ্চেনও অনেক সময় সেট হয় সমানতার উপরে। এই জন্য একটু এই টপিকসটা একটু মনোযোগ সহকারে দেখবা, বা বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও যে আমরা বুঝতে পারছি না বা এই সমস্যা ফিল করছি। তাহলে আমার জন্য একটু ইজি হবে তোমাদের আরো ভালো করে বোঝানোর। তো আজ আসলে আমরা সমানতা কি এটা একটু শিখবো। সমানতা, প্রথমে আসি সমানতা কাকে বলে। তো খাতা কলম সামনে রাখবা, একটু লিখে নিবা। সমানতা কি? যে সকল জৈব যৌগের বা যে জৈব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং এদের কার্বন পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলোর জ্যামিতিক গঠনের জন্য জ্যামিতিক গঠন ভিন্ন হওয়ার জন্য এদের ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, তাদেরকে বলা হয় সমানতা। কি বললাম? যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং কার্বন পরমাণুর সাথে যে সকল পরমাণু যুক্ত থাকবে তাদের জ্যামিতিক গঠন ভিন্ন হওয়ার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য থাকবে, তাদেরকে বলবো আমরা সমানতা। এই সমানতার প্রকারভেদগুলো আমরা শিখবো। এই সমানতাকে গঠনগতভাবে সমানতা 2 প্রকার। ঠিক আছে, গঠনগতভাবে সমানতা 2 প্রকার। নরমালি মনে রাখবা সমানতা কি। সমানতা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আণবিক সংকেত এক থাকবে কিন্তু গঠন ভিন্ন হবে। আর গঠন ভিন্ন হওয়ার কারণে তাদের নামও ভিন্ন হয়ে যায় এবং তাদের ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে যায়। তাহলে আসলে সমানতাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গাঠনিক সমানতা, আর 2 নম্বর হচ্ছে জ্যামিতিক বা স্টিরিও সমানতা। গঠনগতভাবে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো স্ট্রাকচারাল সমানতা, আর একটা হলো স্টিরিও আইসোমারিজম। সমানতার ইংরেজি হচ্ছে আইসোমার। আইসো শব্দের অর্থ হচ্ছে একই, আর মার অর্থ হচ্ছে ভিন্ন। অর্থাৎ দেখো, এখানে একটা থাকে একই আর একটা থাকে ভিন্ন। আণবিক সংকেত থাকে এক কিন্তু গাঠনিক সংকেত থাকে ভিন্ন। এই জন্য সমানতা বলা হয়েছে আইসোমার ইংরেজিতে। এই সমানতাকে গঠনগতভাবে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর 2 নম্বরে হচ্ছে জ্যামিতিক বা স্টিরিও সমানতা। গাঠনিক সমানতা কাকে বলে? গাঠনিক সমানতা হলো যে সকল জৈব যৌগের কার্বন শিকলের গঠনতার জন্য ভিন্ন সমাণু সৃষ্টি হয়, সেগুলোকে বলা হয় গাঠনিক সমানতা। কার্বন শিকলের ভিন্ন গঠনের জন্য যে সমানতা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো গাঠনিক সমানতা। এই গাঠনিক সমানতাকে আবার 5 ভাগে ভাগ করা যায়। তোমরা কি আমার ক্লাস শুনতে পাচ্ছ?
গাঠনিক সমানতা, এই গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হলো শিকল সমানু, 2 হচ্ছে কার্যকরী মূলক সমানু, এভাবে না লিখলে লিখতে তারা কমে যাবে। শিকল সমানু কার্যকরী মূলক সমানু, 3 হচ্ছে অবস্থান সমানু বা সমানুতা, 4 নম্বর হচ্ছে টট্রমারিজম, আর 5 হচ্ছে মেটামারিজম। এই টট্রমারিজম এবং মেটামারিজমটা বেশি আসে, এটা একটু বেশি শিখবা, এজন্য আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আসো গাঠনিক সমানুতা কি বললাম, কার্বনিক শিকলের গঠনের ভিন্নতার জন্য যে সকল সমানু সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলবো গাঠনিক সমানুতা। এই গাঠনিক সমানুতাকে আবার 5 ভাগে ভাগ করা যায়। শিকল সমানু, কার্যকরী মূলক সমানু, অবস্থান সমানু, টট্রমারিজম সমানু এবং মেটামারিজম সমানু। প্রত্যেকটা সমানু আমরা ডেফিনেশন শিখব এবং পাশাপাশি এর एग्जांपल শিখব। প্রথমে আসো শিকল সমানুতা কি। শিকল সমানুতা হলো যে সকল যৌগ একই সমগোত্রীয় শ্রেণীর যে সকল যৌগের কার্বন শিকলের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হয় তাকে বলা হয় শিকল সমানুতা। কি বললাম, একই সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ একই গোত্রের হবে, কিন্তু কার্বন শিকলের ভিন্নতার জন্য তাদের ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হবে। তাদের আণবিক সংকেত কিন্তু একই থাকবে। যে সকল সমাণু সৃষ্টি হবে প্রত্যেকটা আণবিক সংকেত একই থাকবে, কিন্তু কার্বন শিকলের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো শিকল সমানুতা। আসলে एग्जांपल দিয়ে দেখি কি হয় শিকল সমানুতা। শিকল সমানুতার एग्जांपल C4H10। দেখো এখানে কার্বন আছে কয়টা, 4টা, হাইড্রোজেন আছে 10টা। আমরা যদি এটাকে ভেঙে এভাবে লিখি CH3 CH2 CH2 CH3, তাহলে এটার নাম কি হবে 1 2 3 4, 4টা গুণ বিশিষ্ট যৌগ, তাহলে এটার নাম হবে বিউটেন। যেহেতু এটা লম্বা শিকলযুক্ত এজন্য এটাকে বলা হয়, দেখো বইয়ে লেখা থাকে এন বিউটেন। যদি লম্বা শিকল আকারে থাকে তাহলে সেটাকে বলা হয় এন বিউটেন, আর যদি পার্শ্ব শিকল আকারে থাকে তাহলে অনেক সময় আইসোবিউটেন লেখা থাকে। তাহলে এখানে দেখো এটার নাম হলো বিউটেন। এটাকে যদি আমি এইভাবে লিখি CH3 CH2 CH3 CH3, দেখো এখানে আমি বলছি কার্বন থাকবে 4টা, হাইড্রোজেন থাকবে 10টা। এটা হলো তার আণবিক সংকেত, আণবিক সংকেত, ঠিক আছে। এই আণবিক সংকেত বিশিষ্ট এই যৌগটাকে আমি 2 ভাবে লিখলাম। এখানে দেখো 1 2 3 4, 4টা কার্বন আছে, হাইড্রোজেন আছে 3টা, 3 2 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10টা হাইড্রোজেন আছে। তাহলে এটার নাম হচ্ছে এন বিউটেন। যদি এটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এখানে কার্বন আছে কয়টা 1 2 3 4, 4টা কার্বন আছে, হাইড্রোজেন কয়টা আছে দেখো 3 আর 3 6, 6 আর 3 9 আর 10, 10টা হাইড্রোজেন আছে। তার মানে কি হলো আণবিক সংকেত দুইটারই একই হলো, কিন্তু এদের দেখো গঠন ভিন্ন জন্য এদের নাম হচ্ছে ভিন্ন হচ্ছে। এটাকে বলছি আমরা এন বিউটেন, আর এটার নাম কি বলতো 1 2 3। 2 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 মিথাইল। 1 2 3 কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এটাকে বলা হয় 2 মিথাইল প্রোপেন। তাহলে দেখো এই দুইটা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার জন্য এদের নামও কি হলো ভিন্ন হলো। এদের ভৌত রাসায়নিক ধর্ম কিছুটা
পার্থক্য আসবে। এই জন্য এটাকে বলা হয় শিকল সমানু। অর্থাৎ কার্বন শিকলের গঠনের ভিন্ন জন্য ভিন্ন ভিন্ন সমানতা সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি শিকল সমানু। এদের আণবিক সংকেত এক, কিন্তু কার্বন শিকলের গঠনের ভিন্ন জন্য এদের গাঠনিক সংকেত কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। এটার গঠন একরকম হয়েছে, এটার গঠন একরকম হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের গেল শিকল সমানতা। এবার আসো কার্যকারীমূলক সমানতা কি সেটা আমরা শিখব। কার্যকারীমূলক সমানতা 2 নাম্বার ছিল আমাদের কার্যকারীমূলক সমানতা। গাঠনিক সমানতার আরেকটা প্রকার বের কার্যকারীমূলক সমানতা। কার্যকারীমূলক সমানতা হলো যে সকল যৌগ যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্যকারীমূলক ভিন্ন হওয়ার জন্য ভিন্ন ভিন্ন সমানুর সৃষ্টি হয়, তাকে বলা হয় কার্যকারীমূলক সমানতা। আণবিক সংকেত এক থাকবে কিন্তু কার্যকারীমূলক ভিন্ন হবে, আর কার্যকারীমূলক ভিন্ন হওয়ার জন্য ভিন্ন ভিন্ন সমানু অর্থাৎ ভিন্ন ভিন্ন যৌগের সৃষ্টি হবে, সেটাকে বলবো আমরা কার্যকারীমূলক সমানতা। যদি আমি একটা এক্সাম্পল দিই, মনে করো আণবিক সংকেত C2H6O, ঠিক আছে, এটা হলো আণবিক সংকেত। এটাকে যদি আমি এইভাবে লিখি CH3O CH3, এটা একটা জিনিস। আবার যদি আমি এভাবে লিখি CH3 CH2OH, তাহলে দেখো এখানে এই যৌগের কার্যকারী মূলক হচ্ছে এইটা, অর্থাৎ ইথার মূলক। ইথার হচ্ছে কার্যকারী মূলক এবং এখানে নাম কি হচ্ছে, এই পাশে ইথারের এই পাশে মিথাইল গ্রুপ আছে, এই পাশে মিথাইল গ্রুপ আছে, তাহলে এটাকে বলা হয় ডাই মিথাইল ইথার। এটার নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। এখানে দেখো কার্বন আছে একটা, দুইটা, এখানে কার্বন আছে দুইটা, এখানে দুইটা মিললো, হাইড্রোজেন আছে কয়টা, 3 আর 3 6, হাইড্রোজেন মিললো, অক্সিজেন আছে একটা, অক্সিজেন মিললো, ঠিক আছে। কিন্তু কার্যকারী মূলক কি, ইথার গ্রুপ। এখানে কার্যকারী মূলক কি, হাইড্রোক্সিল গ্রুপ। তাহলে এটার নাম কি হবে, মিথেন ইথেন। এটার নাম হচ্ছে ইথানল, তাই তো। এটার নাম হচ্ছে ইথানল। ইথানল দেখো কার্বন আছে কয়টা, একটা, দুইটা, হাইড্রোজেন আছে কয়টা, 3টা, 3 2 5 আর 6টা, অক্সিজেন আছে একটা। অর্থাৎ এই দুইটা যৌগের আণবিক সংকেত এটা, কিন্তু গাঠনিক সংকেত কি হয়েছে, ভিন্ন হয়েছে এবং দুইটাই আলাদা আলাদা কার্যকারী মূলক হয়েছে। এটা হচ্ছে ইথার মূলক, এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহল মূলক, এবং সেজন্য তারা কি হয়েছে, দুইটা ভিন্ন গ্রুপের যৌগ সৃষ্টি করছে। এটা ইথার গ্রুপ আর এটা অ্যালকোহল গ্রুপ। তাহলে এদের রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, এবং এই দুইটাকে আমরা কি বলতে পারি, পরস্পরের কার্যকারীমূলক সমানতা। অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত এক থাকবে কিন্তু কার্যকারী মূলকের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন সমানু সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো কার্যকারীমূলক সমানতা। এটা আশা করি বুঝছো। এরপরে আসলে অবস্থান সমানতা শিখবো আমরা। অবস্থান সমানতা কি, অবস্থান সমানতা। অবস্থান সমানতা হলো যে সকল জৈব যৌগ একই সমগোত্রীয় শ্রেণীতে অবস্থিত, যে সকল জৈব যৌগ একই সমগোত্রীয় শ্রেণীতে অবস্থিত কিন্তু তাদের কার্যকারী মূলকের ভিন্নতার জন্য কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন সমানু সৃষ্টি হয়, তাকে বলা হয় অবস্থান সমানতা। অর্থাৎ অবস্থান সমানতা একই সমগোত্রীর হবে, অর্থাৎ একই গোত্রের হবে এবং তাদের আণবিক সংকেত একই থাকবে, কিন্তু কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন সমানু সৃষ্টি হবে, তাকে বলবো আমরা অবস্থান সমানতা। তো আসলে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। এর এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি C4H10
5 5 আর 5 10টা হাইড্রোজেন আছে, অক্সিজেন একটা। ঠিক আছে, আমি এটাকে যদি এইভাবে লিখি CH3O CH2 CH2 CH3, তাহলে দেখো এখানেও কি কার্যকারীমূলক ইথানমূলক, অর্থাৎ দুইটা একই গ্রুপের, দুইটাই ইথান গ্রুপের, কিন্তু এদের আণবিক সংকেত এক, কিন্তু গঠন কি হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে। এখানে গঠনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে অক্সিজেন পরমাণুতে আছে দুইটা কার্বন করে, এখানে অক্সিজেন আছে একটা কার্বন করে, এবং সেজন্য এদের নামও ভিন্ন হবে। এটাকে যদি আমরা নামকরণ করি তাহলে দেখো ইথান গ্রুপের এই পাশে আছে মিথেন ইথেন ইথাইল গ্রুপ, এই পাশে আছে ইথাইল গ্রুপ, তাহলে এটাকে বলতে পারি 2 ডাই ইথাইল ইথান। ঠিক আছে, ইথান গ্রুপের এই পাশে আছে ইথাইল গ্রুপ, এই পাশে আছে ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল গ্রুপ কয়টা হলো, দুইটা, এজন্য আমরা লিখতে পারি 2 ডাই ইথাইল ইথান। এবার আসো এটা যদি আমরা নামকরণ করি তাহলে ইথাইল গ্রুপের এই পাশে আছে কি মিথাইল গ্রুপ, আর এই পাশে আছে মিথেন ইথেন প্রোপেন, তাহলে প্রোপাইল গ্রুপ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি মিথাইল প্রোপাইল ইথান। তাহলে এরা পরস্পরের কি সমান হলো, অবস্থান সমান, কারণ কার্যকারী মূলকের অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ার জন্য তাদের নামকরণ ভিন্ন হয়েছে এবং ভিন্ন সমানতা সৃষ্টি করছে, তাহলে এদেরকে পরস্পরের আমরা কি বলতে পারি, অবস্থান সমানতা। তাহলে অবস্থান সমানতা আবার একটু বলি যে সকল জৈব যৌগ একই সমগোত্রীয় শ্রেণীর হবে এবং তাদের আণবিক সংকেত একই থাকবে, কিন্তু কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো অবস্থান সমানতা। এক্সাম্পল হিসাবে আমরা এটা দিলাম 2 ডাইইথাইল ইথান এবং মিথাইল প্রোপাইল ইথান। তো মনোযোগ সহকারে একটু দেখবা আর বারবার একটু খাতায় লিখবা। এটা আমার হলো অবস্থান সমানতা। এখন গাঠনিক সমানতার মধ্যে আমরা বলছিলাম বেশি তোমার ইম্পর্টেন্ট হচ্ছে টর্টোমারিজম এবং মেটামারিজম। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টর্টোমারিজম এবং মেটামারিজম। টর্টোমারিজম কাকে বলে, টর্টোমারিজম কাকে বলে এবং মেটামারিজম কাকে বলে, এটা একটু শিখবো। এবার আসো 4 নম্বর টর্টোমারিজম সমানতা। টর্টোমারিজম সমানতা টর্টোমারিজম সমানতা কি আসো, টর্টোমারিজম সমানতা হলো যে সকল জৈব যৌগের, খেয়াল করো, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক, কিন্তু জৈব যৌগ সমূহ যখন একটা সাম্য অবস্থায় বিরাজ করে, যখন সাম্য অবস্থায় বিরাজ করে তখন এক প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট যৌগ হতে ভিন্ন প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট যৌগের সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো পরস্পরের টর্টোমারিজম। কি বললাম আবার খেয়াল করো, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক এবং যে সকল জৈব যৌগ একটি সাম্য অবস্থায় বিরাজ করে এক প্রকার কার্যকারীমূলক যৌগ হতে ভিন্ন প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট যৌগের সৃষ্টি হবে, তাদেরকে আমরা বলবো পরস্পরের টর্টোমারিজম। এক্সাম্পলটা একটু খেয়াল করো, এক্সাম্পল দেখে বুঝতে পারো। CH3O দেখো এইটা মানে হচ্ছে আমার সাম্য অবস্থা, অর্থাৎ সাম্য অবস্থা মানে এই যৌগ থেকে এই যৌগ অথবা এই যৌগ থেকে এই যৌগ তৈরি হতে পারে। তাহলে আমি বলছি যাদের আণবিক সংকেত এক এবং একটা সাম্য অবস্থায় বিরাজ করে এক প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট যৌগ হতে ভিন্ন প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট যৌগের সৃষ্টি করে, তাদেরকে বলা হয় পরস্পরের
টটোবারিজম। তাহলে দেখো আমরা এই যৌগ যদি দেখি অর্থাৎ বিক্রিয়কের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কি কার্যকারী মূলক আছে সি ডাবল বন্ড ও। সি ডাবল বন্ড ও মানে হচ্ছে এটা কিসের কার্যকারী মূলক কিটোন গ্রুপের। কিটোনের কার্যকারী মূলক হচ্ছে সিও। তাকে গাঠনিকভাবে এইভাবে আমরা দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে কিটোন মূলক। তাহলে এর নাম কি হবে 1 2 3 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এর নাম হবে প্রোপানল। প্রোপানল 2 কারণ 2 নম্বর কার্বনিক কিটোন আছে। তাহলে এর নাম হলো প্রোপানল 2। এখানে কার্বন আছে কয়টা 1টা 2টা 3টা। হাইড্রোজেন আছে কয়টা 3 আর 3 6টা। অক্সিজেন আছে 1টা। দেখো প্রোডাক্ট যেটা হইছে সেখানে কার্বন আছে 1 2 3টা। তার মানে মিললো। হাইড্রোজেন কয়টা আছে 3 2 5 আর 1 6টা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি C3H6O। এটা হলো তাদের আণবিক সংকেত। কার্বন থাকবে 3টা, হাইড্রোজেন থাকবে 6টা, অক্সিজেন থাকবে 1টা। তাহলে আমরা মিলাই দিয়েছি যে এখানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। এখানেও কার্বন আছে 1 2 3, হাইড্রোজেন আছে 3 2 5 আর 1 6, অক্সিজেন আছে 1টা। তার মানে এই দুইটা যৌগের আণবিক সংকেত এক এবং তারা সাম্য অবস্থায় আছে, কিন্তু এই এক প্রকার কার্যকারী মূলক থেকে ভিন্ন প্রকার কার্যকারী মূলক বিশিষ্ট যৌগের সৃষ্টি করছে। তাহলে এরা পরস্পরের কি হবে টটোবারিজম। এখানে কার্যকারী মূলক আছে কিটোন গ্রুপ আর এখানে কার্যকারী মূলক আছে কি হাইড্রোক্সিল গ্রুপ এবং অ্যালকিন গ্রুপ। ঠিক আছে, তাহলে ভিন্ন। তাহলে এটা আমরা একটা নামকরণ করি। এখানে 1 নম্বর যদি এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3। তাহলে মিথেন ইথেন প্রোপেন প্রোপাইন প্রোপিন 1। কারণ 1 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে এজন্য লিখলাম প্রোপিন 1। তারপরে মূল যৌগ কি অ্যালকোহল যৌগ প্রোপিনল প্রোপানল 2। 3 কার্বন বিশিষ্ট যৌগ। 1 নম্বর কার্বনে অ্যালকিন আছে এজন্য লিখলাম প্রোপিন 1। তারপরে অ্যালকোহল আছে এজন্য মূল যৌগ হবে আমার প্রোপানল এবং অ্যালকোহলটা 2 নম্বর কার্বনে আছে এজন্য লিখলাম প্রোপানল 2। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো কিটোন যৌগ আর এটা হলো অ্যালকোহল এবং অ্যালকিন যুক্ত যৌগ। তাহলে এক প্রকার কার্যকারী মূলক থেকে ভিন্ন প্রকার কার্যকারী মূলকের সৃষ্টি হয়েছে, এজন্য এটাকে আমরা বলতে পারি পরস্পরের টটোমারিজম। আশা করি বুঝছো। টটোমারিজমটা একটু ভালো করে পড়ো, এটা পরীক্ষাতে আসা হবে। এবার আসো মেটামারিজম, এটা শিখবো 5 নম্বর। মেটামারিজম এক প্রকার অবস্থান সমানুতা। তাহলে অবস্থান সমানুতা থেকে আমরা কি শিখছি, যাদের একই গোত্রের হবে কিন্তু কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হবে, সেটাকে অবস্থান সমানুতা বলে। মেটামারিজমও সেম। মেটামারিজম আমরা কাকে বলতে পারি, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক কিন্তু কার্যকারী মূলকের অবস্থানের ভিন্ন জন্য ভিন্ন ভিন্ন সমানুতার সৃষ্টি হয়, তাকে বলবো আমরা পরস্পরের মেটামারিজম। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি C4H10O। তাহলে কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছি CH3 CH2O CH2 CH3। এটাকে আমরা কি বলছিলাম ডাইথাইল ইথার। যদি আমি এভাবে লিখি CH3O CH2 CH2 CH3, তাহলে এটা কি হবে মিথাইল ইথাইল ইথার। অর্থাৎ এদের কার্যকারী মূলকের অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় হলো, এজন্য এদেরকে পরস্পরের আমরা কি করতে পারি মেটামার বলতে পারি। তাহলে এদের আণবিক সংকেত এক কিন্তু কার্যকারী মূলকের অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হয়, সেগুলোকে আমরা বলি পরস্পরের মেটামারিজম।
এটা গেল তোমার সমানতার একটা পার্ট, অর্থাৎ গাঠনিক সমানতা আমরা শিখলাম, গাঠনিক সমানতার শ্রেণী বিভাগ শিখলাম এবং প্রত্যেকটা এক্সাম্পল শিখলাম। এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা সংকেতগুলো। এবার আসো আরেকটা সমানতা ছিল আমাদের জ্যামিতিক সমানতা বা স্টেরিও সমানতা। জ্যামিতিক সমানতা কি সেটা একটু আমি আজকে আলোচনা করব। আর স্টেরিও সমানতা, জ্যামিতিক সমানতা আর স্টেরিও সমানতার একটা পার্থক্য আছে, সেটা আগামী ক্লাসে আলোচনা করব, কারণ একদিনে এত দিলে পড়ে পারবো না। জ্যামিতিক সমানতা কাকে বলে সেটা একটু আলোচনা করি। জ্যামিতিক সমানতা হলো যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই কিন্তু জ্যামিতিক গঠন ভিন্ন, অর্থাৎ অনুষ্ঠিত কার্বন পরমাণুর সাথে যে সকল মূলক বা পরমাণু যুক্ত থাকে তাদের অবস্থান ভিন্ন হওয়ার জন্য যে সকল জৈব যৌগের সৃষ্টি হয় তাদেরকে বলা হয় জ্যামিতিক সমানতা। আবারও বলি, যে সকল আমরা এতক্ষণ শিখছি কি সমানতা মানেই তার কি হবে, আণবিক সংকেত এক হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। আর এই জ্যামিতিক বা স্টেরিও সমানুর ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত গাঠনিক সংকেত এক কিন্তু অনুষ্ঠিত কার্বন পরমাণুর সাথে যে সকল পরমাণু যুক্ত থাকে তাদের অবস্থান ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন সমানুর সৃষ্টি হয়, তাকে বলা হয় জ্যামিতিক সমানতা। এই জ্যামিতিক সমানতাকে আবার জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা দুই প্রকার হয়ে থাকে। এক হচ্ছে শীত সমানু আর দুই হচ্ছে ট্রান্স সমানু। ঠিক আছে, জ্যামিতিক সমানতা কি বলছে, যাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই কিন্তু অনুষ্ঠিত কার্বন পরমাণুর সাথে যে সকল পরমাণু বা মূলক যুক্ত থাকবে তাদের অবস্থান ভিন্ন ভিন্ন হওয়ার জন্য ভিন্ন ভিন্ন সমানতা সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি জ্যামিতিক সমানতা। এই জ্যামিতিক সমানতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শীর্ষ সমানু আর একটা হচ্ছে ট্রান্স সমানু। এই জ্যামিতিক সমানতাকে যদি আমরা উদাহরণ দিই তাহলে জ্যামিতিক সমানতা সাধারণত অ্যালকিন যৌগের ক্ষেত্রে হয়, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেখানে জ্যামিতিক সমানতা হয়। এটা দেখো, তাহলে দেখো এই যৌগটা কি যৌগ, অ্যালকিন যৌগ। এই যৌগটা কি যৌগ, অ্যালকিন যৌগ। এদের আণবিক সংকেত আর গাঠনিক সংকেত এক। এখানে আণবিক সংকেত যদি আমরা দেখি তাহলে কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। হাইড্রোজেন আছে কয়টা, 3 আর 3 6, 6 আর 2 8টা। এখানে যদি দেখি আমরা কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা, হাইড্রোজেন আছে 3 4, 4 আর 3 7 আর 8, অর্থাৎ এদের আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত এক, কারণ দুইটাই অ্যালকিন যৌগ এবং গঠনও দেখো একই রকম। কিন্তু এই কার্বন পরমাণুর সাথে যে সকল পরমাণু, অর্থাৎ এই কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে এখানে মিথাইল গ্রুপ আর হাইড্রোজেন গ্রুপ। এই মিথাইল গ্রুপ এবং হাইড্রোজেন গ্রুপের অবস্থান দেখো ভিন্ন ভিন্ন জায়গায় আছে। এখানে মিথাইল গ্রুপ একই পাশে আছে, এখানে ভিন্ন পাশে আছে, এই জন্য এদের নামেরও ভিন্নতা হয়, এজন্য এগুলোকে বলা হয় জ্যামিতিক সমানতা। তাহলে এই জ্যামিতিক সমানতা আবার দুই প্রকার, শীর্ষ সমানু ট্রান্স সমানু। শীর্ষ সমানু কাকে বলবো, যখন কার্বন কার্বন ডাবল বন্ডের বা কার্বন কার্বন দুই বন্ডের কার্বন পরমাণুর সাথে যুক্ত একই প্রকারের পরমাণু কার্বন পরমাণুর একই পাশে থাকে তাকে বলবো শীর্ষ সমানু। আর যখন দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে যুক্ত পরমাণুগুলোর মধ্যে একই প্রকারের পরমাণু ভিন্ন পাশে থাকে তখন সেটাকে বলবো ট্রান্স সমানু। তাহলে এটা কি হবে আমার শীর্ষ সমানু আর এটা হবে ট্রান্স সমানু। ঠিক আছে, এখানে দেখো কার্বন ডাবল বন্ড যুক্ত কার্বন
তাহলে সেটাকে বলবো সিস সমাণু। আর এখানে মিথাইল গ্রুপ এই পাশে আছে, এখানে আছে তার এই কার্বন আছে তার অপোজিট পাশে, তাহলে ভিন্ন পাশে যদি থাকে সেটাকে বলবো আমরা ট্রান্স সমাণু। এবং এটার নাম কি হবে, তাহলে এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ, 1 2 3 4 কার্বন বিশিষ্ট যৌগ এবং তার মধ্যে কি আছে ডাবল বন্ড, তাহলে এটাকে আমরা বলতে পারি বিউটিন 2, কারণ এখান থেকে যদি দিই 1 2 নম্বর কার্বন না হয়, এখান থেকে দিলে 2 নম্বর, তাহলে এটা হলো বিউটিন 2, এটাও কি হবে বিউটিন 2, কিন্তু এটা সিস সমাণু, এটা ট্রান্স সমাণু। তাহলে আমরা কি শিখলাম, জ্যামিতিক সমানুতা, আণবিক সংকেত, গাঠনিক সংকেত এক। দেখো দুইটাই বিউটিন 2, এটাও বিউটিন 2, কিন্তু এটাকে বলছি আমরা সিস, এটাকে বলছি ট্রান্স, অর্থাৎ দুইটা ভিন্ন যৌগের সৃষ্টি হয়েছে, এজন্য এটাকে আমরা জ্যামিতিক সমানুতা বলি। এবং জ্যামিতিক সমানুতা দুইটা প্রকারের, একটা সিস সমাণু, একটা ট্রান্স সমাণু। যদি একই মূলক একই পাশে থাকে দ্বিবন্ধনের তাহলে আমরা বলবো সিস সমাণু, আর যদি বিপরীত পাশে থাকে তাহলে বলবো ট্রান্স সমাণু। আশা করি সমানুতার এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো। আর একটা আছে স্টেরিও সমাণু, এই স্টেরিও সমাণুর আবার আলোক সমানুতা আছে, তারপর আরো কিছু জিনিস আছে সেগুলো শিখতে হবে। এই আলোক সমানুতা বা স্টেরিও সমানুতা একটু বিশদভাবে আলোচনা করতে হবে, এজন্য আমি নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। আর যতটুকু পড়াইছি এতটুকু একটু নোট করে খাতায় লিখে সুন্দর করে পড়ো, কারণ এখান থেকে প্রশ্ন সেট হয় 2 মার্কের বা 3 মার্কের, এজন্য মনোযোগ সহকারে এটা পড়তে হবে, শিখতে হবে। আর এক্সাম্পলগুলো অবশ্যই খাতায় লিখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই।